নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আপনাদের বন্ধু রানা সর্দার সঙ্গে নিয়ে হার্ড টক। আজকের হার্ড টকের বিষয়ে ক্ষুদ্র ঋণের বৃহৎ বোঝা। আমরা জানি জোড়া দানবীয় ধাক্কা, করোনা এবং আমফান, এই দানবীয় জোড়া ধাক্কায় বিপর্যস্ত সমগ্র মানব জীবন এবং বিশেষত যারা আম জনতা, নুন আনতে পান্তা ফুরয়, তারা একদম বিধ্বস্ত বর্তমান পরিস্থিতিতে। তো এই জায়গা থেকে ক্ষুদ্র ঋণ যাদের নেওয়া আছে, গোদের উপর বিষ ফোড়া, তাদের একেবারে অসহনীয় অবস্থা, তাদের এমনিতে দিন চলছে না, তার উপরে ওই ক্ষুদ্র ঋণ শোধের একটা ব্যাপার থাকে, উপর থেকে চাপ থাকে, তাদের অত্যন্ত অসহনীয় অবস্থা। সেই জায়গা থেকে বেঙ্গল আওয়ারের মনে হয়েছে হার্ড টক অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণের ব্যাপারে একটা ডিবেট বা আলোচনা করার। সেই জন্য আজকের হার্ড টকের বিষয় ক্ষুদ্র ঋণের বৃহৎ বোঝা। যারা ক্ষুদ্র ঋণ গ্রহীতা তারা কেমন আছেন, তাদের আপাতত সার্বিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু জেনে নেব। সেই সাথে আরো বিশিষ্ট অতিথি আছেন, তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু জেনে নেব। আমার একেবারে ডান দিকে আছেন একজন ক্ষুদ্র ঋণ গ্রহীতা এবং তার পরিচয়টা আপনাদের জানি রাখি বন্ধুরা। উনি সুদূর সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে এসছেন, যেখানে আমফানের তাণ্ডবে একেবারে বিধ্বস্ত মানব জীবন। তারা একেবারে খোলা আকাশের নিচে নিঃসহায় নিঃসম্বলহীনভাবে সেখানে বসবাস করছেন। তিনি হলেন মিনতি লে। মিনতি দেবী, আপনাকে হার্ড টকে স্বাগত। ওনার ঠিক পাশেই আছেন নাগরিক সমাজের একজন কর্মী, তিনি হলেন সাবিকুন নাহার। নাগরিক সমাজ একটা বড় ভূমিকা নিচ্ছেন আমফান পরবর্তী এই টাফ টাইমে, যারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। নাগরিক সমাজের কর্মী হিসেবে সাবিকুন নাহার, আপনাকেও হার্ড টকে স্বাগত। ওনার ঠিক পাশেই আছেন, আমরা জানি খুব জনপ্রিয় সমাজসেবী, আমার সাথে অনেক অনুষ্ঠানে যারা দেখা হয়েছে, কথা হয়েছে, এবং নাগরিক সমাজের অন্যতম কর্তা ব্যক্তি গোলাম সাত্তার সাহেব। গোলাম সাত্তার বাবু, আপনাকেও স্বাগত হার্ড টকে। তো বন্ধুরা, আজকের বিষয়ে চলে যাচ্ছি। প্রথমেই আমি চলে যাচ্ছি মিনতি লে দেবীর কাছে। মিনতি দেবী, আপনি একজন ক্ষুদ্র ঋণ গ্রহীতা এবং আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনি আমার সাথে বলছিলেন যে আমফানে আপনারা একেবারেই বিধ্বস্ত, বিপর্যস্ত। তো আমাকে প্রথমেই বলুন, আপাতত আপনারা কেমন আছেন? আমরা কোনো চাকরি বাকরি করি না, আমি একজন শিক্ষিত মেয়ে। আমি একজন ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা করি, মাছের ব্যবসা করি। এরকম হাজার হাজার মহিলা আছে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ সেলাই মেশিনের কাজ করছে, কেউ পশুপালন করছে, কেউ ছোটোখাটো ব্যবসা করে নিজের সংসার চালাচ্ছে। তারপর এই ক্ষুদ্র ঋণটা শোধ করছিল, কিন্তু এখন এই আমফান আর করোনার মধ্যে এতই খারাপ অবস্থা, সেখান দিয়ে এই ক্ষুদ্র ঋণটা শোধ দেওয়া সম্ভব হচ্ছে না। তার মানে মিনতি দেবী, আপনার কথাতেই পরিষ্কার যে ঋণটা ক্ষুদ্র হলেও আপনাদের বহু কাজে লাগতো। সাধারণ মানুষের তাদের ছোট ছোট বিভিন্ন কাজে তারা লাগাতো এবং ভীষণ উপকৃত হতো, আপনার কথাতেই পরিষ্কার। তো যাই হোক, আপনাকে শেষ প্রশ্ন আমার, আপনাকে বেশি বিব্রত করবো না। আমি বুঝতে পারছি আপনি মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত, আপনার কথা ভাষার প্রকাশ দেখে সেটা আমি বুঝতে পারছি। আপনি যেহেতু, আমি প্রথমেই শুরুতে বলেছি, একেবারে সুদূর সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে এসছেন এবং ওই জায়গাটায় আমফান একেবারে দানবীয় তাণ্ডব লীলা চালিয়েছে, আমরা জানি। আমিও, আমার পরিচিত অনেকে আছেন, তাদের কাছ থেকে বর্ণনাও শুনেছি এবং বিভিন্ন ছবিতে আমরা দেখেছি। আপনি নিজে বলুন, ওই এলাকাতে আমফানের তাণ্ডব কতটা এবং সেখানে আপনারা কিভাবে বিপর্যস্ত হয়েছে, যদি একটু বাস্তব চিত্রটা খুব সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতা বন্ধুর সামনে তুলে ধরেন। আপনি যে দিনটার কথা বললেন, ওই দিনটা আমি ভাবতেই চাই না, কারণ ভাবলেই চোখে জল আসে। ওই আমফানের ঝড়ের রাতে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বুকে চেপে নিয়ে স্কুল ঘরে আশ্রয় নিয়েছিলাম। আমফান ঝড়ে আমার ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, আমার গ্রামের মানুষের ঘর বাড়ি ভেঙে চুরে একাকার, তার মধ্যেই আবার নদীর বাঁধ ভেঙে জল ঢুকে একাকার, খাওয়া নেই। সেই অবস্থাটা কি এখনো আছে? এখন একটু স্বাভাবিক হয়েছে, মানে আগে মানুষ রাস্তায় এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু এখন মানুষ ওই মোটামুটি ঘরে গিয়ে কোনো রকম পলিথিন টানিয়ে বাস করছে। মিনতি দেবী, আমি বুঝতে পারছি আপনি কথা বলার মতো অবস্থায় নেই, কারণ আমি বোধহয় কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছি আমফানের প্রসঙ্গ তুলে, ক্ষুদ্র ঋণের প্রসঙ্গ তুলে।
আমার একদম শেষ প্রশ্ন, এক সেকেন্ডেই আপনার কাছ থেকে উত্তরটা পেতে চাই যে ক্ষুদ্র ঋণ যেখান থেকে নিয়েছিলেন তারা কি প্রেশার ক্রিয়েট করছে ঋণ শোধ দেওয়ার জন্য? চাপ দিচ্ছে, মানসিক চাপ দিচ্ছে। রিজার্ভ ব্যাংক বলেছিল যে 6 মাস কিস্তি দিতে হবে না, কিন্তু এই ক্ষুদ্র ঋণের আমাদের যে স্যারেরা রয়েছে ওনারা বলছেন যে 6 মাস পরে সেটা সুদের উপরে সুদ দিতেই হবে। আমাদের ঘর নেই, বাড়ি নেই, তো এখন আমরা সুদের উপরে সুদটা কোথা দিয়ে দেবো? সেটা আপনাদের কাছে বিরাট বোঝা এবং সেটাই বোধহয় পরোক্ষে প্রেশার ক্রিয়েট করা। হ্যাঁ। এবারে আমি চলে যাব সাবিকুল নাহারের কাছে। তিনি নাগরিক সমাজের অন্যতম একজন কর্মী। সাবিকুল দেবী, আপনি আজকের প্রসঙ্গটা বিষয়টা শুনেছেন যে ক্ষুদ্র ঋণের বৃহৎ বোঝা। আপনি কি বিষয়ের সাথে আগে একমত সেটা বলুন। নমস্কার। আপনি যে আমাকে বললেন যে এটা বোঝা কিনা, তো মিনতি দেবীর কথা শুনে আপনি বুঝতে পারছেন যে আপনারা সেখানে কেমন ভাবে আছেন, সেই পরিস্থিতিগুলো তারা কেমন ভাবে দেখছে। এখানে আমরা হয়তো অতটা দেখতে পাচ্ছি না কিংবা বুঝতে পারছি না, কিন্তু ওনারা স্বয়ং এটা এক্সপেরিয়েন্স করেছেন। এবার সেই পরিস্থিতিতে দেখুন তাদের বাঁধ ভেঙে গেছে, তাদের ঘর বাড়ি নেই, সেই মুহূর্তে যদি এখন এই যে ঋণের বোঝাটা তাদের কাছে কতটা যে গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কাছে কতটা যে খারাপ পরিস্থিতি এটা আরো সৃষ্টি করছে, সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। আমার মনে হয় না আমার এত কিছু ডিটেলসে বলার সময় এখন আছে, তো আপনি বুঝতে পারছেন। সাবিকুল দেবী, আপনার কাছে আমার একটা ভাইটাল কোয়েশ্চেন আছে। আপনি যেহেতু নাগরিক সমাজের সাথে যুক্ত এবং পাশে গোলাম সত্তার বাবু আছেন, দীর্ঘদিন নাগরিক সমাজের সাথে আপনারা যুক্ত। তো আমি বিভিন্ন জায়গায় দেখছি নাগরিক সমাজের প্রচারে বা তাদের যে প্রচারপত্র আছে সেখানে আমার একটা ব্যাপার চোখে পড়েছে। আপনারা দাবি করছেন ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে বাঁচাতে সরকার 2 পর্যায়ে 30,000 কোটি টাকা অনুদান দিচ্ছেন। এই ব্যাপারটা যদি একটু আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সামনে একটু ডিসকাস করেন। আপনি যে প্রশ্নটা করলেন, আজকাল আমরা সবাই ডিজিটাল ইন্ডিয়ার মানুষ, তো আপনি আমাকে এই প্রশ্নটা করার আগে যদি নিজেই চেক করে নিতেন খুবই ভালো হতো। তবে আপনি নিউজ চেক করতে পারেন, ইন্টারনেটে দেখবেন। ডিসকাস করার কথা যখন বললেন, আমি আপনাকে দেখেই বলছি, কারণ সরকারের বিরুদ্ধে তো আর আমি এমনি কথা বলতে পারি না, তো দেখেই বলছি। এখানে 30th May 2020, our Honorable Finance Minister Nirmala Sitharaman on Wednesday announced a special liquidity scheme worth 30,000 crore and partial credit guarantee scheme of 45,000 crore for non-banking finance companies, housing finance companies and microfinance institution. So এখান থেকে বোঝাই যাচ্ছে যে আপনারা বুঝতেই পারছেন যে 30,000 কোটি টাকা তিনি এই খাতে দিয়েছেন, কিন্তু এখানে কোথাও এটা উল্লেখ নেই যে সেটা ঋণ মকুবের জন্য দেওয়া হয়েছে, কি কি কারণে দেওয়া হয়েছে। তো আমি তো আর আমার গা ফুড়ে কথাটা বলতে পারি না। আমরা প্রচার করছি অবশ্যই, সেটা সরকার বলেছেন বলে প্রচারটা আমরা করছি। তো একবার ভাবুন যে 30,000 কোটি টাকার 1% যদি 300 কোটি টাকাও আমরা পাই, কিংবা ঋণ গ্রহীতাদের যদি ঋণ মকুবের খাতে যদি এই কাজটা যদি টাকাটা যদি লাগে, তাহলে ভাবুন তাদের কতটা উপকার হবে, তারা এই মুহূর্তে কতটা তারা স্বস্তি পাবে। তাদের হয়তো পুরো টাকাটা শোধ না হতে পারে, সুদটুকু তো শোধ হতে পারে, এটা এই পরিস্থিতি কিন্তু খুব একটা কম জিনিস নয়, এটা খুবই প্রয়োজন। কিন্তু আমাদের সরকার তারা এখানে কমিটমেন্ট করছেন কিন্তু সেই কাজটা করছে না। 30,000 কোটির ব্যাপারটা শুনলাম সাবিকুল দেবী। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, নাগরিক সমাজের কর্মী হিসেবে আপনাদের পরবর্তী লক্ষ্য কি? ধরুন ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো প্রেশার ক্রিয়েট করছে, যেটা বিনোদী দেবী একটু আগে বলছিলেন, সেটা ইনডাইরেক্ট হতে পারে, ডাইরেক্ট হতে পারে, প্রেশার ক্রিয়েট করছে, বা সরকারিভাবে সে ঘোষণা যাই হোক না কেন, সুফলটা তো আমরা পাই না অনেকেই। সরকারিভাবে যাই ঘোষণা হোক, সরকারিভাবে কোনো সহায়তা পেল না এই ক্ষুদ্র ঋণ গ্রহীতা যারা আছেন, সেই জায়গা দাঁড়িয়ে তাদের পাশে আপনারা সর্বাত্মকভাবে কিভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন? তো পাশে থাকার কথা যখন বলছেন, দেখুন সেই সংস্থাগুলো যেমন মেন্টালি তাদেরকে টর্চার করছে, প্রেশারাইজ করছে, তো আমরা যতটুকু পারি তাদের পাশে থাকার, অ্যাজ এ হিউম্যান বিং বলতে পারেন, নাগরিক সমাজের পক্ষ থেকে বলতে পারেন, সবসময় আমরা তাদের পাশে আছি, থাকবো, আর মেন্টালি সাপোর্ট করছি। আর আমাদের যতটুকু আমরা আমাদের এই লড়াইয়ের মাধ্যমে আমরা চালিয়ে যেতে পারছি, সরকারের কাছে আমরা এই নিয়ে ভীষণভাবে অ্যাপিল করছি। বিভিন্ন জায়গায় আমাদের এসডিও ভিডিও থেকে এছাড়া আরো বিভিন্ন উপরের স্তরেও আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তাদের ঋণ মুকুবটা হয়। তাদেরকে আমরা হয়তো পুরোপুরি জানি না সাহায্য করতে পারবো কিনা, কিন্তু যতটুকু আমাদের সাধ্য, যতটুকু আমরা পারি ততটুকু আমরা চেষ্টা করব পাশে থাকার। আর কিভাবে তাদের ঋণটা মুকুব করা যায় এই লড়াই আমাদের চলছে, চলবে, চালিয়ে যাবো। এবার আমি চলে যাব গোলাম সত্তার সাহেবের কাছে।
বন্ধুরা, গোলাম সত্তার সাহেব সবসময় একটা প্রতিবাদী চরিত্রে তাকে দেখা যায় এবং বিভিন্ন পত্র পত্রিকায় তার আগুনে লেখা আমার চোখে অনেক এসছে। বিভিন্ন প্রতিবাদ সভায় তার সশরীর উপস্থিতি আমি লক্ষ্য করি। তিনি নাগরিক সমাজের অন্যতম একজন কর্মী এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে যেখানে সমস্যা বাধে সেখানে তিনি হাজির হন। তো তাকে এগেইন মোস্ট ওয়েলকাম গোলাম সত্তার সাহেব। আমি জানতে চাই আপনার কাছে, আপনি প্রথম থেকে আলোচনাটা শুনছেন আজকের বিষয়ে ক্ষুদ্র ঋণের বৃহৎ বোঝা। প্রথমেই আপনার মতামত জানতে চাই এই বিষয়টি, আপনি কি বিষয়ের সাথে একমত? না, অবশ্যই তো একমত। এই কারণেই যে হচ্ছে আমাদের দেশে 1969 সালে 19শে জুলাই আমাদের ভারতবর্ষের কতগুলো ব্যাংক প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি জাতীয়করণ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল যে হচ্ছে আমাদের দেশের যা মানুষ তার অর্ধেকটা হচ্ছে মহিলা, আমরা বলি মহিলাদেরকে অর্ধেক আকাশ, অর্থাৎ এদেরকে স্বনির্ভর করা, এদেরকে দেশের কাজে লাগানো, এটাই ছিল গভর্নমেন্টের তখন মটো, উদ্দেশ্য ছিল এটাই। বাই দ্য ওয়ে, আপনার কথা প্রসঙ্গেই বলি, ক্ষুদ্র ঋণ ব্যাপারটা আমরা লক্ষ্য করছি গ্রামাঞ্চলে বিশেষত মহিলারাই কিন্তু বেশি নিয়ে থাকে। নিশ্চয়ই আপনি একমত? হ্যাঁ, অবশ্যই। কারণ এই ক্ষুদ্র ঋণ মাইক্রো ফিন্যান্স সেটা অ্যাকচুয়ালি 1972 সালে সরকার একটা স্কিম করে, যেটা হচ্ছে ডিআরআই, ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্ট এদের জন্য হবে এবং এরা এই ছোটো ছোটো ঋণগুলো নিয়ে এরা স্বনির্ভর হবে এবং তাদের সংসার যাত্রা নির্বাহ করবে এবং দেশের ডেভেলপমেন্টের কাজে এরা হচ্ছে অংশগ্রহণ করবে। রাইট। বর্তমান যে পরিস্থিতি, প্রথম থেকে আমরা বাস্তব চিত্রটা তুলে ধরেছি এবং বিনতি লে, যিনি সুদূর সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে এসে বাস্তব চিত্রটা অনেকটাই তুলে ধরেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের নাগরিক সমাজের বর্তমান ভূমিকাটা কি? সেই সময়টাতে যেদিন হচ্ছে আমফান ঝড়টা হয় তারপরের দিনই কিন্তু আমরা হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, সুন্দরবন প্রত্যন্ত গ্রামগুলোর মধ্যে আমরা চলে যাই। বাইকে যেতে যেতে সকালবেলা আমরা যেতে যেতে বহু জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, গাছ পড়েছে, রাস্তায় ইলেকট্রিকের পোস্ট পড়েছে। এই করতে করতে আমরা যখন গ্রামগুলোর মধ্যে গেছি তখন হচ্ছে আমরা গ্রামের মানুষের সাথে কথা বলেছি। বাড়িঘর নেই, মাটির বাড়ি, বিস্লির ঘর, খড়ের চাল সবই উড়ে গেছে, টালির ঘর দুই একটা যা ছিল সেগুলো সব উড়ে গেছে এবং নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রামগুলো সব ভেসে গেছে। আমরা সেরকম একটা পরিস্থিতি যখন লক্ষ্য করছিলাম তখন আমাদের ভিতর থেকেই যেন একটা কষ্ট অনুভব আমরা করছিলাম। আমরা কোথাও কোথাও এমন জায়গা দেখেছি যে জায়গাগুলো দেখে আমরা নিজেদের চোখের জলটাও আমরা ধরে রাখতে পারছিলাম না। যে এরকমভাবে হাজার হাজার মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বা অনুন্নত সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছে, আর্থিক এবং এডুকেশন দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে, সে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও তারাও যে অবস্থার মধ্যে রয়েছে, বিভিন্ন ত্রাণ শিবিরে আমরা গেলাম তখন আমরা দেখলাম যে এটা করুণ একটা দৃশ্য, যে হাজার হাজার মানুষ তখন হচ্ছে বাড়ির জিনিসপত্র নিয়ে সব তারা হচ্ছে ত্রাণ শিবিরের দিকে ছুটছে। আমরা ওখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই যে হচ্ছে আমরা আগামীকালই আমরা কিছু লেবার, কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য চালের বস্তা, সারের বস্তা নিয়ে আমরা তারপরের দিন সেখানে বাঁধপত্রে অংশগ্রহণ করলাম এবং তারপর দিন আমাদের নাগরিক সমাজের বিভিন্ন কর্মীরা শুকনো খাবার নিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে বা যারা একটু উঁচু জায়গাতে ত্রিপল নিয়ে যারা হচ্ছে আমরা ত্রিপল দিলাম এবং ত্রিপল নিয়ে যারা ঘর করলো সেখানে তারা হচ্ছে শুকনো খাবার আমরা ডিস্ট্রিবিউশন করলাম। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি লং ডিসকাশনে যাচ্ছি না। আপনি বললেন আপনাদের ভূমিকার কথা এবং মিনতি দেবী বলছিলেন তাদের অবস্থার কথা। আমি ওই প্রসঙ্গে যাব, তার আগে একটা প্রশ্ন যেটা সাবিকুল নাহারকে আমি করতে চেয়েছিলাম, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। আপনাকে বলতে চাই যে বেসরকারি সংস্থা বা অন্যান্য সমবায় সংস্থা থেকে ক্ষুদ্র ঋণগুলো নিচ্ছে, এরা কেন গভর্নমেন্ট সেক্টরের দিকে যাচ্ছে না? গভর্নমেন্ট সরকারি যে ব্যাংকগুলো আছে সেখান থেকে ঋণগুলো নেয় না কেন? আমাদের একটু বুঝিয়ে বলবেন। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট সংস্থাগুলো, গভর্নমেন্ট ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো, ন্যাশনালাইজ ব্যাংকগুলো, এরা ঋণ দিতে, পর্যাপ্ত পরিমাণে মহিলাদের ঋণ দিতে এরা হচ্ছে ব্যর্থ। এদের অনীহা, কেন অনীহা আমরা বুঝতে পারছি না। গভর্নমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করলো 1972 সালে, তারপরেও আজকে 2020 সাল, এখনো পর্যন্ত গভর্নমেন্ট হচ্ছে সারা ভারতবর্ষের মা বোনেদের লোনটাকে ওরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে না। ওদের যে ছোটো ছোটো ঋণগুলো লাগে, সেলাই মেশিন থেকে শুরু করে, চাষবাস থেকে শুরু করে, মাছের ব্যবসা থেকে শুরু করে, মিনতি বলছিলেন, আমি শুনছিলাম অনেকে আছে বিড়ির ব্যবসা করে, কেউ হকারি করে, এদের কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলো দরকার হয়, কিন্তু এই ন্যাশনালাইজ ব্যাংকগুলো এরা দিতে কিন্তু ব্যর্থ হচ্ছে। আমরা চাই যে গভর্নমেন্ট হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে মেয়েদের হাতে এই লোনটা দিক,
একটু আগে সরকারি ব্যাংকের কথা আপনি বলছিলেন, ঋণ নিতে অনেক অসুবিধা হয়। আসলে আমরা জানি শুধু ব্যাংকের ক্ষেত্রে নয়, সরকারি বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু পেতে হলে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, am I right? এবং সেই প্রসেসগুলো মেনটেন করা সাধারণ মানুষের ক্ষেত্রে ভীষণ কঠিন, ক্ষুদ্র ঋণের ক্ষেত্রেও তাই। সেই জায়গায় দাঁড়িয়ে বিনা জামানতে সহজ শর্তে ক্ষুদ্র ঋণগুলো তারা পাচ্ছে এবং ছোট ছোট বিভিন্ন ক্ষেত্রে তাদের উপকারে আসছে। কখনো মেয়ের বিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ক্ষুদ্র ঋণটা কাজে লাগছে। মিনতি দিদি বলছিলেন তারা নিজেরা মাছের ব্যবসা করেন, কেউ চাষবাসের কাজে লাগাচ্ছেন। তাহলে কি আপনি বলবেন না যে ক্ষুদ্র ঋণগুলো তারা ভীষণভাবে উপকৃত? না, ব্যাপারটা হচ্ছে যে ঋণ যখন তারা পায়, টাকা যখন পায় লোন হিসেবে, মানুষের কাজে তো অবশ্যই লাগে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যদি হয়, বিষয়টা আমি টাকা দিয়েছি বলে মহাজনী সেই হচ্ছে আদিমকালের সেই ব্যবস্থা সামন্ততান্ত্রিক যুগে পেয়ে গেলাম, অর্থাৎ 36 টাকা 42 টাকা সুদ নেবো, অর্থাৎ এই সুদের হারে তারা ঋণের জালে জর্জরিত হয়ে গেল। তারা হয় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিল, অথবা তারা হয়তো মান সম্মানের এতে তারা হচ্ছে জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে। রামবাবু, আপনাকে বারবার আমি ডিস্টার্ব করছি, এই জন্য আমি দুঃখিত। আপনি বলছেন ঋণের দায়ে জর্জরিত, মানসিকভাবে বিপর্যস্ত। প্রসঙ্গটা কিন্তু এই মুহূর্তে আসছে করোনা আমফানের পরে। এর আগে কিন্তু কেউ একটা প্রশ্ন করেননি। এর আগে কিন্তু একেবারে মসৃণ গতিতে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো চলছিল। ক্ষুদ্র ঋণ গ্রহীতারাও তারা কোনো প্রশ্ন তোলেননি, তারা ক্ষুদ্র ঋণ নিচ্ছিলেন, শোধ করছিলেন। প্রসঙ্গটা তো এখন উঠছে, তাহলে আপনি এই প্রসঙ্গটা সেটা আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা জানতাম না, বা সমাজের মানুষ জানতো না, বা যে সমস্ত মহিলারা লোনগুলো নেন তাদেরও বাড়ির লোকেরাও জানতেন না। কারণ হচ্ছে আমরা লক্ষ্য করেছি কাজ করতে গিয়ে নাগরিক সমাজে এই ক্ষুদ্র ঋণ নিয়ে যখন আমরা গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যে যখন আমরা ঢুকে গেছি, দেখেছি যে তারা ভালো করে সইটাও করতে পারে না। বাংলাতেও তারা ভালো করে সইটাও করতে পারে না, তাদের স্বামীরাও অনেকে ভালো করে সইটা করতে পারে না। ফলে তাদের ইংরেজিতে যে ফরম্যাটটা দেওয়া হয়, যে কাগজগুলো দেওয়া হয়, তার মধ্যে যে কি শর্তাবলীগুলো রয়েছে, তাদেরকে তো বলা হচ্ছে 17 টাকা 95 পয়সা তোমার কাছে রেট অফ ইন্টারেস্ট নেওয়া হবে। ফলে তারাও জানতো না যে এত টাকা রেট অফ ইন্টারেস্টে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, বা তাদের এত রকমের হচ্ছে অপমানজনক শর্তে তাদের টাকা দিতে হচ্ছে, এটাও তারা জানতো না। ফলে আজকে কোভিড-19 যদি না আসতো, তাহলে প্রকাশ্য আসতো না, ব্যাপারটা ফোকাস হতো না, তাহলে ব্যাপারটা ফোকাসই হতো না। আজকে বাড়ির লোকরা যেমন জেনেছে, সমাজের যারা হচ্ছে সমাজ নিয়ে যারা ভাবছে, তারাও আজকে তাদের চোখে এসছে যে এরা কত রকম ভাবে বঞ্চিত, কত রকম ভাবে এরা শোষিত, কত রকম ভাবে এরা অবহেলিত। হয়তো টাকা পেলে মানুষের উপকার হয়, কিন্তু দেওয়ার ক্ষেত্রে তাদের যে হচ্ছে একটা কঠিন একটা অবস্থা তৈরি হয়, সেটা করোনা না হলে তো তারা টের পেত না। তাহলে আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলি, আগামী দিনে ক্ষুদ্র ঋণের ভবিষ্যৎ কি? কেউ কি আর ক্ষুদ্র ঋণের দিকে ঝুঁকবেন না? না, আমরা অন্তত নাগরিক সমাজের পক্ষ থেকে এইটা অন্তত বলবো পশ্চিমবাংলার মা বোনেদের কাছে, যেহেতু আমরা পশ্চিমবাংলা বেসিসে কাজটা করি, আমরা বলবো যে হচ্ছে সরকারি ব্যাংকগুলো সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পশ্চিমবাংলার মেয়েদেরকে হচ্ছে সহজ শর্তে ঋণটা দিই। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে 10 দফা দাবি আমরা করেছি। সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে সেলফ হেল্প গ্রুপের লোন সহ সমস্ত মাইক্রো ফিন্যান্সের লোন মকুব করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে যে আপদকালীন বিনা শর্তে, মানে এই যে একটা অবস্থা আমাদের চলছে, একদিকে করোনা লকডাউন, আর একদিকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে বিপদগ্রস্ত, সেই সময় দাঁড়িয়ে আমরা কেন্দ্রের সরকারের কাছে আমরা 15,000 টাকা আমরা বিনা শর্তে অনুদান হিসেবে চাইছি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি। 15,000 টাকা মানে পার্সন ওয়াইজ মান্থলি না, এটা আমরা একটা অন টাইম চেয়েছি। যারা বিশেষ করে যে সমস্ত মা বোনেরা হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন, যাদের আজকে ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে, যাদের অ্যাসেটগুলো সব হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে। 3 নম্বর আমরা বলেছি কি যে পরিস্থিতি স্বাভাবিক হলে সহজ শর্তে ঋণ দিতে হবে। অর্থাৎ পরিস্থিতি যখন করোনা ভাইরাস আমাদের দেশে থাকবে না, যখন লকডাউন থাকবে না, তখন সহজ শর্তে সরকারি ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো সহজ শর্তে হচ্ছে এই মহিলাদেরকে লোনগুলো দেবে। সেটা সমবায়ের মাধ্যমেও দিতে পারে, আবার পার্সোনাল ভাবে যেভাবে এখন দিচ্ছে সেটাও দিতে পারে, সেন্ট্রাল গ্রুপের মাধ্যমেও দিতে পারে। তাদের আবার ঘুরে দাঁড়ানোর জন্য, অর্থাৎ তারা যেন আবার ঘুরে যেন দাঁড়াতে পারে, তাদের জন্য আবার পুনরায় যেন বেসরকারি ব্যাংকের কাছে তাদের যেন না যেতে হয়। যারা বিশেষ করে যে সমস্ত মা বোনেরা হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন, যাদের আজকে ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে, যাদের অ্যাসেটগুলো সব হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে। 3 নম্বর আমরা বলেছি কি যে পরিস্থিতি স্বাভাবিক হলে সহজ শর্তে ঋণ দিতে হবে। অর্থাৎ পরিস্থিতি যখন করোনা ভাইরাস আমাদের দেশে থাকবে না, যখন লকডাউন থাকবে না, তখন সহজ শর্তে সরকারি ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো সহজ শর্তে হচ্ছে এই মহিলাদেরকে লোনগুলো দেবে। সেটা সমবায়ের মাধ্যমেও দিতে পারে, আবার পার্সোনাল ভাবে যেভাবে এখন দিচ্ছে সেটাও দিতে পারে, সেন্ট্রাল গ্রুপের মাধ্যমেও দিতে পারে। তাদের আবার ঘুরে দাঁড়ানোর জন্য, অর্থাৎ তারা যেন আবার ঘুরে যেন দাঁড়াতে পারে, তাদের জন্য আবার পুনরায় যেন বেসরকারি ব্যাংকের কাছে তাদের যেন না যেতে হয়।
4 নম্বরে আমরা বলেছি লোন পরিশোধের সর্বোচ্চ মেয়াদ 5 বছর করতে হবে। আপনারা জানেন যে প্রাইভেট ব্যাংকগুলো 52 সপ্তাহ 54 সপ্তাহের মধ্যে তাদের শোধ করতে হয়। 1 লাখ টাকা নিয়েছে, 50,000 টাকা নিয়েছে, তারা হচ্ছে একটা রেট অফ ইন্টারেস্ট একেবারে ভাগযোগ করে তারা দেখা গেল যে হচ্ছে 52 সপ্তাহে তার হচ্ছে 1255 টাকা করে কিস্তি, লাস্ট কিস্তি পর্যন্ত তার হচ্ছে 1255 টাকা করে দিয়ে যেতে হচ্ছে। তো রিডিউসিং নয়, সেই জন্য আমরা বলেছি যে হচ্ছে লোনটা 5 বছর হচ্ছে তাকে হচ্ছে মেয়াদ করতে হবে। আমরা আরেকটা জায়গাতে বলেছি 5 নম্বর দাগে, সেটা বলেছি যে 4% সুদে ডিআরআই, ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এই মাহবুবদের জন্য রেট অফ ইন্টারেস্টটা হবে 4 টাকা। কারণ এটা আমরা বলছি না, এটা 1972 সালে কিন্তু একটা সরকারের কিন্তু একটা আইন হয়েছিল, আর সেইটা কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী করেছিলেন এবং রিজার্ভ ব্যাংকে সেটা বলেছিলেন। এবং রিডিউসিং ব্যালেন্স আমরা বলেছি যে দিতে হবে, রিডিউসিং ব্যালেন্সটা অনেকেই আপনারা বোঝেন। দ্বিতীয়ত আরেকটা কথা যেটা ভাইটাল কথা, যেটা হচ্ছে না বললেই নয়, আমরা 6 নম্বরে রেখেছি, এই যে মা বোনেরা যখন লোন নেয় বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে, ওদের কাছ থেকে কিন্তু একটা ইন্স্যুরেন্স পয়সা নিয়ে নেওয়া হয়। আজকে আমফান ঝড় একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তাদের বাড়িঘর নেই, তারা এই ব্যবসাটা দেখিয়ে নিল, ব্যবসাটাও নেই। কেউ একটা যদি ছোট একটা মনোহারির দোকান দেখিয়ে যদি নিয়ে থাকে, কেউ যদি গরু ছাগল যদি পোষার জন্য যদি নিয়ে থাকে, তার চালা নেই, তার ছাগল বা গরুগুলো সব হচ্ছে মানে কাচ্চা পড়ে মারা গেছে, দোকানটাই নষ্ট হয়ে গেছে, চায়ের দোকানটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের টাকাটা দিয়ে দেওয়ার কথা ছিল। অবশ্যই। আর দিয়েছে কিনা আমরা কিন্তু জানি না, কারণ যখনই জেনারেল ইন্স্যুরেন্সটা হয়, এটা তো লাইফের ইন্স্যুরেন্স নয়, এটা তো জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্স যদি হয় তাহলে দোকানের উপরেই করেছিল, ব্যবসার উপরেই করেছিল। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেন হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে ব্যাংকের টাকাটা দেয়নি, বা ব্যাংক কেন ওদের কাছ থেকে এখনো টাকাটা আদায় করিনি, এই জায়গাটায় কিন্তু আমরা একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেলাম। 7 নম্বরে আমরা যেটা বলেছি সেটা অত্যন্ত অমানবিক কাজ, সেটা হচ্ছে এই যে গ্রুপ যে লোনগুলো দেয়, গ্রুপ লোনে মহিলাদের দলীয় রেজুলেশন, খাতা, পেন, পেন্সিল, সরঞ্জাম, বসার সরঞ্জাম পর্যন্ত কিন্তু এদের চাঁদা দিয়ে 2 টাকা 5 টাকা চাঁদা দিয়ে কিনতে হয়। সারাদিন সেলাই মেশিন চালায়, সারাদিন বিড়ি বাঁধে, সারাদিন হচ্ছে মাছ ধরে, তারপরে এসে সপ্তাহে যেদিন টাকা দিতে আসে 17 ইঞ্চি কেনার জন্য, বসার জন্য, তাদের হচ্ছে একটা পয়সা দিয়ে চাঁদা দিয়ে কিনতে, একটা অমানবিক কাজ। সেটাও তাদের কাছে একটা বোঝা। হ্যাঁ, এবং সেটাও তাদের কাছে একটা বোঝা। ফলে এই অমানবিক কাজটা প্রাইভেট সংস্থাগুলো করে, প্রাইভেট ব্যাংকগুলো করে। আমরা বলেছি সপ্তাহে সপ্তাহে কিস্তি নেওয়া যাবে না, মাসে মাসে কিস্তি নিতে হবে, কারণ যেহেতু তারা সুদটা বাৎসরিক নেয়। আমরা 9 নম্বরে বলেছি যে লোনিরা লোন দিতে দিতে, ধরুন 5 বছরের কন্ট্রাক্ট হয়েছে, 60টা ইনস্টলমেন্ট, 5 × 60। আমরা বলছি যে এখানটাতে যে 60টা ইনস্টলমেন্ট যদি কোনো কারণে, আমার ধরুন মিসেস নিয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, তাহলে আমাকে নিয়ে আমার বউ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, আমি ওকে রোজগার করতে পারছি না, আমার বউর যে ব্যবসাটা করতো সেটাও করতে পারছি না। ফলে দেখা গেল 3 মাস 4 মাস কেটে গেল আমাকে সুস্থ করে নিয়ে আসতে। তাহলে ওই 3-4 মাস এই লোনটা দিতে পারলো না, তার জন্য তাকে 3-4 মাস আবার অতিরিক্ত সময় দিতে হবে, কিন্তু এর জন্য কোনো অতিরিক্ত কোনো সুদ নেওয়া যাবে না। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা মহাজনী যে সমস্তগুলো হয়েছে, তারা কি করে লোনের ফর্মটা ফিল আপ করে নেয়, নিয়ে 10 দিন 15 দিন 1 মাস পরে কি তারা টাকাটা দেয়, সঙ্গে সঙ্গে দেয় না। তার মানে কি ওই 1 সপ্তাহ ধরে বা 15 দিন ধরে বা হচ্ছে 1 মাস ধরে তারা কিন্তু ইন্টারেস্টটা কাউন্টিং হচ্ছে, অথচ টাকাটা কিন্তু এই মা বোনদের হাতে এলো না। আমরা বলছি লোনের ফর্ম যেদিন ফিল আপ হবে তারপর দিন তার টাকাটা, লোনের টাকাটা তার হাতে দিতে হবে। এই 10 দফা দাবি কিন্তু আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে করেছি। আমাদের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ একজন সদস্যরা বলছিলেন যে হচ্ছে আমরা এই লক্ষ্যটা কি, আমরা শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে পারি। আমরা ইতিমধ্যেই বিডিও অফিস থেকে শুরু করে, এসডি অফিস থেকে শুরু করে, ডিএম অফিস থেকে শুরু করে রাজ্যপালের কাছে হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমরা তাদের কাছে হচ্ছে ডেপুটেশনটা দেব সশরীরে গিয়ে, এবং এই লকডাউনের মধ্যে সরকারি স্বাস্থ্যবিধি নিয়মকানুন মেনেই হচ্ছে আমরা এটা করব। আমরা বেশি জমায়েত করব না, মাস্ক স্যানিটাইজার নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে হচ্ছে আমরা তাদের সাথে ফিজিক্যালি মিট করে তার আমাদের দুরবস্থার কথাটা, গ্রাম বাংলার মা বোনদের দুরবস্থার কথাটা তুলে ধরার চেষ্টা করব। তাহলে মূলত এই 10টা দাবিকেই পাথেয় করে আপনাদের লড়াইটা চলছে, নাকি অনেক আনুষঙ্গিক কিছু ব্যাপার এই জড়িয়ে 10টা আছে? দাবি আমরা মূলত আর কি সামনের সারিতে আনার চেষ্টা করেছি এই মুহূর্তে। এই দাবিগুলোর মধ্যে যেটা আমরা আসলে ঋণ মকুবের কথাটা বলছি এই কারণের জন্যই যে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন তারা একটা রিপোর্ট বার করেছে। সেই রিপোর্টে তারা দেখালো 1,47,350,000 কোটি টাকা তারা কিন্তু ঋণ মকুব করে দিয়েছে, যারা ভারতবর্ষের সব থেকে ধনী লোক। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি অত কোটি টাকার থেকে যদি একটা শস্যের দানা যদি গভর্নমেন্ট দেয়,
তাহলে কিন্তু এদের এই ক্ষুদ্র ঋণটা মকুব হয়ে যেতে পারে। মানে আপনি বলছেন ওই যে ধনপতিরা যাদেরকে 3,47,360 কোটি টাকা মকুব করে দেওয়া হলো, তাদের কাছে তো এই ব্যাপারটা মকুব করা একেবারে মামুলি ব্যাপার। হ্যাঁ। সেটা করলে এরা প্রাণে বাঁচে, বর্তমান পরিস্থিতি থেকে বাঁচে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাই তো? এটা একটা অন্যতম ধারণা। এবং এদেরকে যদি হচ্ছে আবার পুনরায় যদি লোন দেয় গভর্নমেন্ট, তাহলে কিন্তু এরা টাকা নিয়ে কিন্তু বিদেশে পালাবে না। এরা যদি টাকা পায় তাহলে কিন্তু এদের এই টাকাগুলো নিয়ে আবার ব্যবসা করবে। আচ্ছা, সেটা আবার দেশের আলাদা পতাকা প্রসঙ্গ কিন্তু গড়ে উঠবে। বাবু, প্রসঙ্গটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। অনেক ধন্যবাদ গোলাম সত্তার সাহেব। তো বন্ধুরা, আজকে হার্ড টকের টপিক ছিল ক্ষুদ্র ঋণের বৃহৎ বোঝা। আমাদের স্টুডিওতে তিনজন অতিথি তারা এসেছিলেন। বিশেষজ্ঞ হিসাবে ছিলেন নাগরিক সমাজের পক্ষ থেকে গোলাম সত্তার সাহেব, স্বনামধন্য মানুষ, এবং তার সাথেই নাগরিক সমাজের পক্ষ থেকে এসেছিলেন আরেকজন অন্যতম কর্মী সাবিকুন নাহার, এবং আমরা পেয়েছিলাম একজন ক্ষুদ্র ঋণ গ্রহীতা এবং সেই সাথে আমফানে যিনি ভীষণভাবে বিধ্বস্ত সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে তিনি এসেছিলেন মিনতি লে। তিনজনকে বেঙ্গল আওয়ারের পক্ষ থেকে আবারও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকের মতো শেষ করছি আজকের বিষয় সম্বন্ধে ক্ষুদ্র ঋণের বৃহৎ বোঝা। হার্ড টকের পক্ষ থেকে আমরা চাইব মিনতি দেবীর মতো মানুষ যারা ভুক্তভোগী ক্ষুদ্র ঋণের বৃহৎ বোঝা ঘাড়ে চেপে আছেন, এখান থেকে তারা উত্তরণ করে স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে আসুন। আর সেই সাথে বেঙ্গল আওয়ারের হার্ড টক চাইবে গোলাম বাবু সাবিকুন নাহার যারা নাগরিক সমাজের সাথে যুক্ত আছেন, তাদের আন্দোলনটা সফল হোক, তাদের উদ্দেশ্য সফল হোক। তারা যেভাবে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের পাশে দাঁড়িয়ে আসার আলো দেখানোর চেষ্টা করছেন, নিশ্চয়ই একটা আলো তারা দেখাতে পারবেন। এই শুভেচ্ছা রইল আমাদের হার্ড টকের পক্ষ থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু রানা সর্দার। আপনারা বেঙ্গল আওয়ার সার্চ করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে হার্ড টক শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো বিদায় চাইছি। ধন্যবাদ, নমস্কার।